রুমি এখন দশম শ্রেণীতে পড়ে। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় একটা ছেলে ওর দিকে তাকিয়ে থাকে, সেটা ও লক্ষ্য করে। ছেলেটির নাম রূপক। রূপক প্রায় 1 বছর ধরে ভালোবাসে রুমিকে, কিন্তু বলতে পারে না, কারণ রুমি খুব ধনী পরিবারের মেয়ে আর রূপক গরিব ছেলে। আজ সরস্বতী পুজো। রূপক সাহস করে বলল, আমি তোমাকে ভালোবাসি রুমি, যদিও আমি জানি তুমি আমায় ভালোবাসতে পারবে না। কথাগুলো বলে রূপক চলে গেল। এইভাবে 1 বছর কেটে গেল। রুমি এখন একাদশ শ্রেণীতে পড়ে। ও লক্ষ্য করে আজও রূপক ওর জন্য রাস্তায় অপেক্ষা করে। রুমি আস্তে আস্তে রূপককে ভালোবেসে ফেলে। তাই একদিন রুমি বলেও দিল তার মনের কথা। দুজনের প্রেম চলতে লাগলো 1 বছর। এই 1 বছরের মাঝে কখনো একাকী দেখা করেনি, কেউ কারো হাত ধরে রাস্তাতেও চলেনি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর রুমির বিয়ে ঠিক হয়ে যায়, কিন্তু রুমি বিয়েতে রাজি না, কারণ রুমি রূপককে ছাড়া আর কাউকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে পারবে না। রুমি ফোন করলো রূপককে। হ্যালো রূপক। হ্যাঁ বলো। তুমি আজ রাতে আমাকে নিয়ে পালিয়ে যেতে পারবে? কেন, হঠাৎ করে কি হলো? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এই বলে রুমি কেঁদে ফেলল। কেঁদো না রুমি, আমি তোমাকে নিয়ে যাব। ওরা ঠিক তাই করলো। সকালে দুজন বিয়ে করে রূপকদের বাড়ি চলে আসলো। রূপকের পরিবার থেকে কোনো সমস্যা নেই, কিন্তু এদিকে রুমির পরিবার সব জেনে গিয়ে রূপকের নামে ও তার পরিবারের নামে পুলিশে কমপ্লেন করলো। তবে রুমির বক্তব্যর কারণে কোনো কিছু হলো না রূপক ও তার পরিবারের। রুমির বাবা রুমিকে উদ্দেশ্য করে বলল, আজ থেকে আমার কোনো মেয়ে নেই। রুমির নামে ব্যাংকে বেশ কিছু টাকা ও জমি ছিল, তা সব তার বাবার নামে করে দিল। রূপক রুমিকে বলল, রুমির বাবার টাকার প্রতি তার কোনো লোভ নেই, ভালো যাচ্ছিল তাদের জীবন। রুমি এখন গর্ভবতী, তার পেটে 3 মাসের বাচ্চা। একদিন রুমির কাকা এসে বলল, রূপক, রুমির মা খুব অসুস্থ, রুমিকে দেখতে চাইছে, আমি 2 দিন পর ওকে দিয়ে যাব। রুমি বলল, আমি রূপককে ছাড়া যাব না। রূপক বলল, যাও না, 2 দিন পরেই তো চলে আসবে। অনেক বোঝানোর পর রাজি হয় রুমি। রুমি অনেকক্ষণ ধরে রূপককে জড়িয়ে ধরে। রূপক রুমির কপালে চুমু দিয়ে বলে, পাগলি বউ আমার। তারপর রুমির বাপের বাড়ি এসে যা হলো তা কল্পনা করা যায় না। রুমির বাবা রুমিকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে অজ্ঞান করে তার বাচ্চা নষ্ট করে দেয়। তাকে দিয়ে জোর করে ডিভোর্স পেপারে সাইন করানো হয়। ডাক্তার তার মা বাবাকে বলে যে তাকে রেস্টে রাখতে। আজ 2 দিন রুমি কারোর সাথে কথা বলে না, শুধু একা একা কাঁদে। রুমির দাদা বাবা কেউ বাড়ি নেই। রুমির মা একটু পাশের বাড়ি গেছে। রুমি বাড়িতে একা নিজের ঘরের দরজা বন্ধ করে হাত কেটে রক্ত দিয়ে লিখল, এই পৃথিবীতে আমার আপন বলতে একজন আছে, সে আমার রূপক। মা, তুমি একটা মেয়ে হয়ে আমাকে আমার স্বামীর ঘর ছাড়া করলে। তুমি এক মা হয়ে আমাকে মা হওয়া থেকে বঞ্চিত করতে পারলে। এতটুকু লিখেই রুমি আত্মহত্যা করে। দ্বিতীয় গল্প, বড় মেয়ে। বাবার স্ট্রোক হবার পর বাবার চাকরিটা চলে যায়। এখন আর দাঁড়াতেও পারে না। আমার 4টে টিউশনি আর কাকাদের থেকে হাত পেতে আর কদিন। নিজের সহ 2 বোনের লেখাপড়া, বাড়ি ভাড়া, সংসার খরচ, বাবার ওষুধপত্র, বড় মেয়ে হিসেবে সব চিন্তা তখন আমার। যখন সাহায্যের হাতগুলো ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছিল, তখন আমার মাথায় হাজারো দুশ্চিন্তা। দুবেলা খাবারের জোগাড় করতে হিমশিম অবস্থা। তারপরে ছোট বোনেদের এত এত ঝামেলা, এটা চাই ওটা চাই। রাগে যখন ওদের গায়ে হাত তুলি, মা এসে আমাকে পেটাতো। ব্যথা ভর্তি শরীর আর মনের ব্যথা কখনো এক হয় না। মা আমায় মারতো ঠিকই, পরে বুকে টেনে আদর করে বলতো, মারে, আমার সবচেয়ে প্রিয় মেয়ে তুই। রাগের মাথায় বোনেদের মারলেও ওরা ছিল আমার জান। খুব ভাগ্যবতী মনে হয় নিজেকে। অভাব আছে, কিন্তু অগাধ ভালোবাসাও আছে। সেই ভালোবাসা আমায় সবাইকে নিয়ে বাঁচার সাহস জোগাতো। বোনেদের পড়া চালিয়ে নেবার জন্য মাঝপথে নিজের পড়াটা বন্ধ করে দিলাম। ভাবলাম বিএ ডিগ্রি নিতে পারিনি, এই পর্যন্ত আসতে তো পেরেছি, কিন্তু বোনরা তো অনেক ছোট। আরও অনেক টিউশনি খুঁজতে থাকি। আমি জানি একজন মেয়ে হিসাবে এইটুকু পড়াশোনায় আর আমার সৎ পথে উপার্জনের উৎস এই টিউশনি। এছাড়া বিকল্প পথ নেই। আমার তেমন মামা কাকা নেই যারা আমায় চাকরি দিতে পারে।
এই অবস্থায় বিয়ের জন্য কোনোভাবেই আমি প্রস্তুত নই। তাছাড়া সাহেব যখন ওর পরিবারে আমার কথা জানায়, তারা আমাকে বউ হিসাবে মেনে নিতে অস্বীকৃতিই জানায়, বিশেষ করে ওর বাবা। কারণ আমার বাবা গরিব, ওদের বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতা আমার নেই। আমি সাহেবকে বলি সে যেন তার পরিবারের কথা মতো কাউকে বিয়ে করে সুখী হয়। সাহেব আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করবে না। চাকরি পেয়ে আমার জন্য নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে ওঠে। আমি বললাম আমার জন্য মা বাবাকে কষ্ট দিতে হবে না, তারা যা বলে শোনা উচিত। সাহেব বলে তারা যদি আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলতে চায় তবে সেটা কি হতে দেওয়া উচিত? আমি আমার পরিবার বাবা মাকে ভীষণ ভালোবাসি, তাই বলে আমার মনের বিরুদ্ধে তাদের অন্যায় চাওয়াকে মেনে নেই কী করে? একটা মেয়ের পরিবার আমাদের চেয়ে কম সামর্থ্যবান, এটা তো সেই মেয়ের দোষ হতে পারে না। জীবনটা আমার, ছেলে হিসেবে জীবনসঙ্গী আমার ইচ্ছেতেই হওয়া উচিত নয় কি? তাছাড়া তুমি একা পারছো না তোমার পরিবারের ভার বইতে। সেই ভার বইতে আমিও না হয় সাথী হলাম তোমার সাথে, সুযোগ দেবে না? তোমার মধ্যে সত্যিকার নারীর গুণ দেখেছি বলেই তোমাকে চাই। কোনো ধনী বা খুব রূপবতী নারী আমার নেশা নয়। বড় মেয়ে হয়ে তোমার পরিবারের জন্য তোমার ত্যাগ আমাকে তোমার সম্পর্কে অনেক কিছুই জানিয়েছে, বুঝিয়েছে। সবাই এমনটা পারে না। আমার পরিবার আজ ভুল, কাল ঠিক ভুল বুঝতে পারবেন। আমি আর কিছু বললাম না। আমাকে বিয়ে করতেও বাধ্য করে সাহেব। আমাদের বিয়ে হয়, ও ওর পরিবারকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি আমায় মেনে নেয় তবেই সে বাড়ি ফিরবে। সাহেব ওর বেতন থেকে কিছু টাকা প্রতি মাসে আমার হাতে দেয় আমার পরিবারের জন্য। ওর বন্ধুর বাবার হাত ধরে আমিও একটা প্রাইমারি স্কুলে চাকরি পেয়ে যাই। বাবাকে চিকিৎসা করিয়ে অনেকটা সুস্থ করেছে, হাঁটতে পারে, চাকরিও খুঁজছে। আমি বলি বাবা তোমাকে চাকরি করতে হবে না, আমি আছি তো। সাহেবও তাই বলে। আমার আর সাহেবের নতুন অতিথি যখন আমার মাঝে বেড়ে উঠতে থাকে তখন আমার শ্বশুর শাশুড়ি আমায় দেখতে আসেন, কিন্তু মন থেকে তখনও মেনে নেননি। যেদিন হসপিটালে আমার নারী ছেঁড়া নবজাতক পৃথিবীর আলো দেখে সেদিন চোখ মেলে শ্বশুরবাড়ির সবাইকে চোখের সামনে দেখতে পাই। তারা সবাই আমার ছেলেকে নিয়ে আনন্দে মাতামাতি করছে। আমার শ্বশুর শাশুড়ি আমার পাশে বসে ছোট্ট কিন্তু আমার জন্য অনেক দামি একটা কথা বললেন, ক্ষমা করো বৌমা। আর আমার বাবা মা বলেন আমার বড় মেয়ে, আমার লক্ষ্মী মা। আমার চোখ আনন্দে ভিজে উঠেছে। সব খুশি আজ একই সাথে। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তিনি দুঃখের পর সুখ দেন। বৌমা হয়েছি, মা হয়েছি, হয়েছি আদরের বড় মেয়ে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।